বাসর রাতে স্বামীর অবর্ণনীয় অত্যাচার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে আছে নববধূ হানিয়া। কিন্তু সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই তার সদ্য বিয়ে করা বরের। সে শান্তি করে ঘুমাচ্ছে বেডে। তার ঘুম দেখে মনে হচ্ছে অনেকদিন পর কোনো বড় ঝামেলা থেকে মুক্তি পেয়েছে। অথচ তারই দেওয়া আঘাতে জর্জরিত হয়ে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। কেন জাভিয়ান তার সদ্য বিয়ে করা নববধূকে এমন অমানুষের মতোই মারল? কি দোষ ছিল তার? আর সেই বা তার স্ত্রীকে এমনভাবে মেরে শান্তিতে ঘুমোচ্ছে কেন? আসেন তাহলে একটু আগের ঘটনা শুনে আসি। কয়েক ঘন্টা আগের ঘটনা। আজ বিশিষ্ট শিল্পপতি আরসাল তালুকদারের ছেলে জাভিয়ান তালুকদারের বিয়ে ছিল। বধূ হিসেবে ছিল হানিয়া মির্জা। মির্জা আফতাব সাহেবের কন্যাদ্বয়ের মধ্যে বড়জন সে। কাছের আত্মীয় স্বজন নিয়ে মোটামুটি ধুমধাম করেই বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। বিয়ের আগে ও বধূ বরণের পর সবই ঠিক ছিল, কিন্তু বেঠিক হওয়া শুরু হয় তখন যখন কিনা জাভিয়ান ঘরে ঢুকেই তার নববধূকে কোনো কথাবার্তা ছাড়াই বেড থেকে টেনে নামিয়ে মারতে শুরু করলো। প্রথমে চড়থাপ্পড়ে সীমাবদ্ধ থাকলেও একসময় সে বেত দিয়ে মারতে থাকে। যখন বেডটাও ভেঙে গেল তখন প্যান্টির বেল্ট দিয়ে পিটিয়ে তাকে আরো রক্তাক্ত করতে শুরু করলো। হানিয়া নিজেকে রক্ষা করবে কি সে যেন প্রতিক্রিয়া দেখাতেই ভুলে গেল। এক বুক স্বপ্ন নিয়ে বসে অপেক্ষা করছিল সে তার অর্ধাঙ্গের। তার কাঙ্ক্ষিত পুরুষটি তো আসলো, কিন্তু আসতে ইচ্ছে এমন নির্যাতন শুরু করবে সে ঘুণাক্ষরেও টের পায়নি। হানিয়ার উপর মনের সব ক্ষোভ মিটিয়ে তারপর শান্ত মনে ঘুমিয়ে পড়ে জাভিয়ান। এদিকে স্বামীর অবহেলা অবর্ণনীয় অত্যাচার না সইতে পেরে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে থাকে হানিয়া। সকাল 7টা। অনেকদিন পর কাল বেশ শান্তি করে ঘুমাতে পারায় আজ সকাল সকালই ঘুম ভাঙে জাভিয়ানের। বেশ উৎফুল্ল মনে ঘুম থেকে উঠে আড়মোড়া দেয়। বেড থেকে নেমে কয়েক কদম এগোতেই হানিয়াকে ফ্লোরে অজ্ঞান অবস্থায় পায়। তাকে এ অবস্থায় দেখে জাভিয়ানের মনে আরো খুশিতে ভরে ওঠে। সে মনে মনে ভাবে, কালকের ডোজটা তাহলে ভালোই ছিল, যার কারণে ম্যামের ঘুমটা এখনো ভাঙেনি। একটা ভেবে একটা বাঁকা হাসি ফুটে ওঠে তার মুখে। সে মনে মনে বলে, ঘুম ভাঙেনি তো কি হয়েছে, আমি আছি না, তার ভালোবাসার স্বামী। আমি খুব সুন্দর করে তাকে ঘুম থেকে উঠাচ্ছি। কথাটা ভেবে সে কয়েক কদম পিছিয়ে আবার বেডের কাছে যায়। বেডের পাশে রাখা টেবিলটার উপর থেকে পানির জগটা উঠিয়ে আবার হাঁটা দেয় হানিয়ার দিকে। তার থেকে 2 কদম দূরত্ব রেখে জগের সব পানি ছুঁড়ে মারে হানিয়ার মুখে। হঠাৎ মুখের উপর পানি পড়ায় হানিয়ার জ্ঞান ফিরে আসে। সে পিট পিট করে চোখ খুলে তাকায়। চোখ খুলে আশেপাশে চোখ বুলিয়ে সে চিনতে পারে না রুমটাকে। এটা তো তার রুম না। আসলে হঠাৎ করে ঘুম থেকে উঠায় সে চিনতে পারে না। তার উপর কাল রাতে ভালো করে জাভিয়ানের রুমটাও দেখা হয়নি। শুভ সকাল বধুয়া। একটা ভারী গলায় সকাল সকাল এমন কথা শুনে হানিয়া কিছুটা হকচকিয়ে যায়। কথার উৎপত্তি স্থল কোথায় দেখতে সে ঘাড় ঘুরিয়ে উঁচু করে উপরের দিকে তাকায়। দেখতে পায় অতিমাত্রার এক সুদর্শন পুরুষকে। পুরুষটিকে একবার দর্শন করেই তার মনে হলো লোকটিকে আল্লাহ নিজ হাতে খুব যত্ন করে সৃষ্টি করেছেন। পুরুষটির চোয়াল জোরে চাপদাড়ি, খাড়া নাক, ছোট ছোট চোখ জোড়া সবচেয়ে বেশি আকর্ষণীয়। হানিয়া একটু ভালো করে লক্ষ্য করে দেখল সুদর্শন পুরুষটির চোখের আইবলগুলো ব্রাউন কালার। হানিয়া তার পুরো মুখে কয়েকবার চোখ বোলায়। আমাকে দেখা হয়ে গেলে উঠুন মহারানী, এটা আপনার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি না যে আপনি বেলা করে ঘুম থেকে উঠবেন। সামনে পুরুষটির এমন হেয় কথায় ঘোর কাটে হানিয়ার। সে ধরফরিয়ে ফ্লোর থেকে উঠতে গেলে অনুভব করে শরীরের অবস্থান করা ব্যথাগুলো। ব্যথার দাপটে সে আবার শুয়ে পড়ে ফ্লোরে। হু হু করে কেঁদে দেয়। তার কান্না দেখে জাভিয়ানের চিত্ত উল্লাসে মেতে ওঠে। এটাই তো চেয়েছিল সে। মির্জা বাড়ির সদস্যদের কাঁদাতে আজ একজন কাঁদছে। ভবিষ্যতে এই পরিবারের সকলে কাঁদবে, যেমনটা তারাও একদিন কেঁদেছিল।
জাভিয়ান তার মজা নিয়ে বলে, আহারে, কাল বুঝি আমার ভালোবাসার ডোজটা একটু বেশিই হয়ে গিয়েছিল। কিন্তু কি করব বলো, আমার ভালোবাসা প্রকাশের ধরনটাই এমন, এবং তোমাকে এইগুলো সহ্য করেই আমার সাথে থাকতে হবে। বেশি ন্যাকামি না করে 10 মিনিটের মধ্যে গিয়ে ফ্রেশ হয়ে এসো, না হলে সকাল সকাল আরেকটা ডোজ এসে পড়বে তোমার উপর। কথাটা শুনে হানিয়ার অন্তরাত্মা কেঁপে ওঠে। সে তাড়াতাড়ি করে উঠতে চায় কিন্তু পারে না। বিয়ের ঝামেলায় সে বেশি কিছুদিন ধরে খাওয়া দাওয়া অনিয়ম করেছিল। তার উপরে কাল রাতে স্বামীর অমন মার খেয়ে তার অবস্থা ভীষণই করুণ। পায়ে কোনো শক্তিই পাচ্ছে না। তাও দু একবার ওঠার চেষ্টা করে কিন্তু বারবার ব্যর্থ হয়। তার এই সকল কর্মকাণ্ড এতক্ষণ দাঁড়িয়ে শকুনের নজর দ্বারা দেখছিল জাভিয়ান। সে বুঝতে পারে মেয়েটা উঠতে পারছে না কালকের অতিরিক্ত মার খেয়ে। সে আর কিছু না ভেবে হালকা ঝুঁকে ঝট করে হানিয়াকে কোলে তুলে হাঁটা দেয় ওয়াশরুমের উদ্দেশ্যে। হানিয়া হকচকিয়ে চায় তার এমন কাছে। সে অবাক হয়ে জাভিয়ানের দিকে তাকিয়ে থাকে। জাভিয়ান তাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে পানি ভরা বাথটাবে ঠাস করে ফেলে দেয়। হানিয়া এক প্রকার হাবুডুবু খেতে থাকে পানিতে। জাভিয়ান হাত বাড়িয়ে হানিয়ার খোপা করা চুলের গুচ্ছাটা ধরে তাকে উপরে তোলে। তারপর বলে, 10 মিনিট, স্রেফ 10 মিনিট। এর মধ্যে যদি না বের হয়েছিস তাহলে তোকে আজ সারা দিন এই বাথটাবে বসিয়ে রাখবো, মনে রাখিস। কথাটা বলে জাভিয়ান হানিয়াকে ছেড়ে ধূপধাপ পা ফেলে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় সশব্দে দরজাটা লাগিয়ে যায়। হানিয়া ওখানেই বসে ভাবতে থাকে কি এমন করছে যে তার সদ্য বিয়ে করা বর তার সাথে এমন করছে। জাভিয়ান সিগারেটের প্যাকেট আর লাইটারটা নিয়ে এসে পড়ে বেলকনিতে। এটাকে বেলকনি না বলে রুমটপ বললে বেশি একটা ভুল হবে না। কেন? কারণ তার বেলকনিটা দেখতে অমনি, বেশ বড় আর খোলামেলা। বেলকনির একপাশে ছাউনি দিয়ে সেখানে সোফা আর ছোট একটা টি টেবিল রাখা হয়েছে। পুরো রুফটপটায় বেশ কয়েক ধরনের ফুলের গাছ লাগানো আছে। ফুল জাভিয়ানের তেমন একটা পছন্দের না, আবার অপছন্দও করে না। রুফটপটা তার হলেও এই ফুল গাছগুলো অন্য একজনের, যে কিনা জাভিয়ানের খুব কাছের কেউ। তার পছন্দ বলে সে চলে যাওয়ার পরও এই গাছগুলোর খেয়াল জাভিয়ান রাখে। জাভিয়ান একটা সিগারেট ধরিয়ে সেটা টানতে থাকে। আকাশের দিকে তাকিয়ে ওই উপরে বসে থাকা একজনকে বলে দেয় নিচের মনে জমানো সব কথাগুলো। অভিযোগ করে অনেক কিছু সম্পর্কে। কিছু একটা মনে করে নিচের ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করে। গ্যালারি ঘেঁটে এক রমণীর ছবি বের করে। বোরকা হিজাব পরিধান করা রমণীটির হাস্যোজ্জ্বল মুখটা দেখে কেন যেন জাভিয়ানের অস্থির চিত্ত শান্ত হয়ে যায়। জাভিয়ানের চোখচোরা ঘুরতে থাকে রমণীটির পুরো মুখ জুড়ে। যতই দেখছে ততই যেন ভেতরে চলতে থাকা আগুনটা একটু করে নিভে যাচ্ছে। হুট করে নিচের সব শক্তি দিয়ে ফোনটা ছুঁড়ে মারে ফ্লোরে। ফোনটা কয়েক টুকরো হয়ে ভেঙে পড়ে থাকে। এক হাত দিয়ে নিচের চুল শক্ত করে চেপে ধরে বলে, না না, এমনটা হতে দেওয়া যাবে না। এই বুকে জ্বলতে থাকা আগুন নিভতে দেওয়া যাবে না, বরং আরও বাড়াতে হবে, যাতে করে এর তেজে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় ওই মির্জা পরিবার। তাদের তাদের হাসিগুলো কান্নায় পরিণত হয়, তাদের সুখগুলো দুঃখের সাগরে ভেসে যায়। একটু দম নিয়ে আসমানের দিকে তাকিয়ে বলে, বলা হয়ে থাকে ভালোবাসার সম্পর্ক থেকে বড় কোনো সম্পর্ক নেই, কিন্তু মনুষ্য জাতি কি জানে এর চেয়েও একটা সম্পর্ক আছে যার গভীরতা ভালোবাসার চেয়েও বেশি? কি সেটা? তা হলো ঘৃণার সম্পর্ক। হ্যাঁ, ঘৃণার সম্পর্ক। আমরা যখন কাউকে ভালোবাসি তাকে কিন্তু একদম মন থেকেই ভালোবাসি, কিন্তু যখন কাউকে ঘৃণা করি তখন কিন্তু আমরা তাকে মনের গভীর থেকেই ঘৃণাটা করি। ভালোবাসার অবস্থান হলো মনে, আর ঘৃণার অবস্থান হলো মনের গহীনে। যাকে আমরা ঘৃণা করি তাকে কিন্তু সহজে ভালোবাসতে পারি না, আবার যাকে আমরা ভালোবাসি তাকে যদি ঘৃণা করার কথা হয় তাহলে আমাদের মনে হয় এর চেয়ে মৃত্যু কি শ্রেয় নয়?
আমি তোমাকে কথা দিচ্ছি হানিয়া, যখনই তুমি আমার প্রতি ভালোবাসা ফিল করবে, তোমাকে এমন সব কারণ দিব যাতে করে তুমি আমাকে ঘৃণা করে বাধ্য হও। তোমার জীবনটা আমি এতটাই দুর্বিষহ করে তুলব, তুমি বেঁচে থাকার জন্য পস্তাবে। তোমার এই পস্তানো দেখে কষ্ট পাবে তোমার পরিবার, আর তাদের এই কষ্টই আমার বুকে জ্বলতে থাকা আগুনকে শান্ত করবে। এটা আমার নিজের কাছে নিজের অঙ্গীকার, প্রতিশোধের অঙ্গীকার। কথাটা বলতে বলতে জাভিয়ানের মুখে ফুটে ওঠে একটা বিধ্বংসী হাসি। চোখে মুখে চঞ্চল করতে থাকে প্রতিশোধ নেওয়ার আকুল চাহিদা। এক বদ্ধ রুমে এলোমেলো হয়ে শুয়ে আছে এক রমণী। চুলগুলো অগোছালো, মুখটায় বেশ কিছু দাগ। যে কেউ একবার দেখলেই বলবে পরিপূর্ণ যত্নের অভাবে ফুলের মতো শুকিয়ে শেষ হয়ে যাচ্ছে রমণীটি। কিন্তু কেন এত অযত্ন? রমণীটি একটা ছবি বুকের সাথে জড়িয়ে ধরে বিড়বিড় করে কি যেন বলছে। অচেতন প্রায় রমণীটির ধারে কাছে আসার সাহস কেউ পাচ্ছে না আপাতত। দূর থেকে তার উপর লক্ষ্য রাখা লোকটির ফোনে একটা কল আসে। লোকটি ফোন বের করে নাম্বারটি দেখে ভয়ে কয়েকটা শুকনো ঢোক গিলে তারপর কাঁপতে কাঁপতে ফোনটা রিসিভ করলে অপর পাশ থেকে সাথে সাথে জোরালো এক ধমক ভেসে আসে। এতক্ষণ লাগে ফোনটা রিসিভ করতে? সরি স্যার, একটু ওয়াশরুমে ছিলাম তাই রিসিভ করতে পারিনি। অপর পাশের লোকটার রাগ কমলো কি বুঝতে পারল না। ফোনের ওপাশের অজ্ঞাত ব্যক্তিটি জিজ্ঞেস করে, তার অবস্থা কেমন? অজ্ঞাত লোকটির কথা শুনে লোকটি ভয় পেয়ে যায়। এখন যদি শুনে এই পাগল রমণীটি আজ আবার তাদের নাকানি চুবানি খাইয়েছে আর এর জন্য তারা একে ইলেকট্রনিক শক দিয়েছে, তাহলে তাদের ধরে আর মাথা থাকা লাগবে না। অজ্ঞাত লোকটি আবার জিজ্ঞাসা করলে লোকটি নিজেকে বাঁচাতে জবাব দেয়, তেমন কোনো ঝামেলা করেনি, শুধু ছবিটা জড়িয়ে ধরে বিড়বিড় করছে। সত্যি তো? আমি যদি এতে কোনো মিথ্যে খুঁজে পাই তাহলে ওই দিন ক্ষণই হবে আপনার শেষ সময়। অজ্ঞাত লোকটির গম্ভীর গলায় এহেন কথা শুনে লোকটির প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সে বাম হাত দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘামগুলো মুছে বলে, না না স্যার, মিথ্যা বলবো কেন, সব ঠিক আছে এখানে। আচ্ছা, তারা ভালোভাবে খেয়াল রাখবেন। আমি সামনের সপ্তাহে কিছু ডাক্তারদের নিয়ে আসবো তার মেন্টাল হেলথ পরীক্ষা করার জন্য। আচ্ছা স্যার। অজ্ঞাত লোকটি আর কথা না বাড়িয়ে খট করে ফোনটা কেটে দেয়। জাভিয়ান বেলকনি থেকে রুমে এসে দেখে হানিয়া বের হয়নি। তার মেজাজ একটু খারাপ হয়েই বটে। সে ওয়াশরুমে দরজার ধুমধাম আওয়াজ করতে থাকে আর বলতে থাকে, বাহ, প্রথম একটা কথা বললাম তাও অমান্য করলে। আমার হাতের ভালোবাসাগুলো বুঝি একটু বেশিই ভালো লাগে। হানিয়া ওয়াশরুমের ভেতর তার এমন কথা শুনে ভয়ে কাঁপছে। শাওয়ার তো অনেক আগে হয়ে গিয়েছে, কিন্তু পরার জন্য কিছুই নেই। এখন সে তো আর টাওয়াল পরে বের হতে পারে না। হানিয়াও একটু জোরে বলে, বের হব কিভাবে? এনে তো ধপ করে ফেলে দিয়ে চলে গেলেন। কাপড় চোপড় তো কিছুই আনিনি। মুহূর্তেই জাভিয়ানের মাথায় বিষয়টা ধরে ফেলে। আসলেই তো সে তো কোনো কাপড় চোপড় দেয়নি, আর না হানিয়া নিচে নিয়েছে। কিন্তু সে তার ভুল স্বীকার করতে নারাজ। সে হানিয়াকে বলে, তো কি হয়েছে, কাপড় নাওনি? এমনি এসে পড়ো, আমার লেট হচ্ছে। জাভিয়ানের কথা শুনে হানিয়ার আত্মা উড়ে যাওয়ার জোগাড়। যতই স্বামী হোক না কেন, তার সাথে হানিয়া এতটাও ফ্রি হয়নি যার জোরে সে তার সামনে শুধুমাত্র একটা টাওয়াল পরে বের হয়ে যাবে। সে হুড়মুড়িয়ে বলে, কি বলছেন আপনি? কাপড়বিহীন আসবো? মাথা খারাপ হয়ে গেছে আপনার? মাথা খারাপ হওয়ার কি আছে এখানে? আমি তোমার হাজবেন্ড, তাই আজ হোক আর কাল তোমার সব কিছু তো আমিই দেখব। তাই এত ন্যাকামি না করে হয় তুমি বাহিরে আসো, না হলে আমাকে ভেতরে যেতে দাও। জাভিয়ানের কথা শুনে হানিয়া কেঁদে দেওয়ার মতো অবস্থা হয়েছে। সে একটু অনুনয় করে জাভিয়ানকে বলে, একটা অনুরোধ রাখেন না প্লিজ। কিচ্ছু করতে পারবো না আমি তোমার জন্য। তুমি কি এখন বের হবে, নাকি আমি দরজা ভেঙে ভেতরে ঢুকবো? তার কথা শুনে হানিয়া আঁতকে ওঠে। সে আবার বলে,
এই, না না না, প্লিজ এমন করবেন না। শুনুন না এই অনুরোধটা, তার বদলে আপনি যা বলবেন আমি তাই করব। হানিয়ার এই কথাই যেন কাছে দিল। জাভিয়ান কয়েক মিনিটের জন্য হানিয়ার কথাটা ভাবে, তারপর সে বলে, আচ্ছা, আমি রাজি। পরে কিন্তু তুমি পোলট্রি খেতে পারবে না। হানিয়া এই বিপদ থেকে বাঁচতে কোনো কিছু না ভেবেই সম্মতি দিয়ে বলে, আচ্ছা আচ্ছা, খাবো না পোলট্রি। এখন আবার কথাটা রাখুন। বলো, কি করতে হবে? কাবার্ডের পাশে দেখেন একটা ব্রাউন কালারের লাগেজ আছে, ওটাই আমার জামা কাপড় আছে। ওখান থেকে এক সেট সালোয়ার স্যুট দেন না প্লিজ। আচ্ছা, দিচ্ছি। কথাটা বলে জাভিয়ান হানিয়ার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজটা করে। লাগেজ খুলে বেশ কয়েকটা শাড়ি দেখতে পেলেও হানিয়ার কথা মতো সালোয়ার স্যুট বের করে জাভিয়ান। সালোয়ার স্যুটটা পরে হানিয়া তাড়াতাড়ি করে বের হয়ে আসে। জাভিয়ান তার জামা কাপড় দিয়ে বেডে বসে ফোন টিপছিল। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ শুনে সে ফোন চালাতে চালাতেই সেদিকে তাকিয়ে আবার ফোনের দিকে তাকাতে নেয়, কিন্তু হায়, এই কাকে দেখছে সে? জাভিয়ান হানিয়াকে একটা ডিপ রেড কালারের সালোয়ার স্যুট দিয়েছিল। ড্রেসটা এত সুন্দর মানিয়েছে হানিয়াকে। পিঠের মাঝ বরাবর চুলগুলো টাওয়াল দিয়ে পেঁচানো, ওড়নাটা গলায় ঝুলানো, মুখে বিন্দু বিন্দু পানি। তার এমন রূপে যেন জাভিয়ান এক ঘরে চলে গেছে। হানিয়া ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে চলে গিয়েছে। জাভিয়ান ঘোরের মধ্যে হেঁটে হেঁটে হানিয়ার পেছনে গিয়ে দাঁড়ায়। হানিয়া চুল মুছতে মুছতে আয়নায় তাকালে আত্মা ধক করে ওঠে। আসলে সে গতকালের পর থেকে জাভিয়ানকে ভীষণ ভয় পায়। কখন আবার কোন ভুলের জন্য তাকে মারতে শুরু করে। হানিয়ার চুল মোছা থামিয়ে আয়নার মধ্য দিয়ে জাভিয়ানের দিকে তাকিয়ে আছে। জাভিয়ানও তাই। মিনিট দুয়েক পর জাভিয়ান হাত বাড়িয়ে হানিয়াকে নিচের দিকে ঘোরায়। হানিয়া ভয়ে নিচের দিকে তাকিয়ে কাঁপছে। তার এই মুহূর্তটা ভীষণ ভয় লাগছে জাভিয়ানকে। জাভিয়ান হানিয়ার থুতনিতে হাত রেখে তার মুখটা উপরে তোলে। নিচের থুতনিতে জাভিয়ানের ছোঁয়া পেতে হানিয়া চোখ জোড়া খিচে বন্ধ করে নেয়। জাভিয়ান হানিয়ার মুখে পূর্ণ দৃষ্টি রাখলে দেখতে পায় তার বধূয়া তাকে ভয় পেয়ে কাঁপছে। বিষয়টা ভীষণ ভালো লাগে। তার চেয়েও বেশি ভালো লাগে হানিয়ার কাঁপতে থাকা ঠোঁটচোরা। শাওয়ারের সময় লিপস্টিক ওঠানোর কারণে হানিয়ার ঠোঁটচোরা এখনো কিছুটা লালচে হয়ে আছে, যা জাভিয়ানকে ভীষণ আকৃষ্ট করছে। সে তার এক হাত হানিয়ার কোমরে রেখে হানিয়াকে টেনে নিচের বুকে নিয়ে আসে। হানিয়া তার এই কাছে ভীষণ অবাক হয়ে চোখ খুলে তাকায়। হানিয়া চোখ খুলে তার দিকে দৃষ্টি দিতেই দুজনের চোখে চোখ পড়ে যায়। জাভিয়ানের চোখে হানিয়ার জন্য ঘোর থাকলেও হানিয়ার চোখে ছিল জাভিয়ানের জন্য ভয়। সে জাভিয়ানকে এতটাই ভয় পাচ্ছে যে ভয়ের কারণে তার চোখের অশ্রু এসে জমা হয়েছে। তার মনে হচ্ছে শাওয়ার নিয়ে বের হতে দেরি হওয়ায় জাভিয়ান হয়তো তাকে আবার মারবে। সে কাঁপতে কাঁপতে বলে, এবারের মতো মাফ করে দিন, আর কখনো আপনার কথার অমান্য করব না। তার কথায় কি ছিল জাভিয়ান জানে না। সে হুট করে হানিয়াকে দেওয়ালের সাথে চেপে ধরে চুমু দিতে শুরু করে। হানিয়া হতভম্ব হয়ে যায় জাভিয়ানের কাছে। কিসের মধ্যে কি? সে চাইলো মাপ আর জাভিয়ান তাকে দিচ্ছে চুমু। জাভিয়ান তাকে এত শক্ত করে ধরেছে যে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। সে জাভিয়ানকে ঠেলে সরাতে গেলে জাভিয়ান তার হাতজোড়া নিচের এক হাতের মধ্যে নিয়ে তা উঁচু করে দেয়ালের সাথে চেপে ধরে। আরেক হাত দিয়ে ঘাড়ের পেছনের চুলগুলো খামছে ধরে চুমু দিতে শুরু করে। হানিয়া শ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করতে থাকলে জাভিয়ান নিচের বাঁধনগুলো হালকা করে। এবার অনেক সফটলি চুমু দিতে থাকে হানিয়াকে। বেশ কিছুক্ষণ হয়ে যায় জাভিয়ান, তাও হানিয়াকে ছাড়ে না। একসময় না পারতে হানিয়াও তার সাথে রেসপন্স করতে থাকে। দুজনে যখন ভালোবাসার এক অন্য দুয়ারে বিচরণ করছে, তখনও জাভিয়ানের বন্ধ চোখের পাতায় ভেসে ওঠে এমন কিছু দৃশ্য যা জাভিয়ানের ভেতরকার পশুকে আবারও জাগিয়ে তোলে। সে ঝট করে হানিয়াকে নিচের থেকে ছাড়িয়ে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। এত সুন্দর একটি মুহূর্তে এমন কিছু কেউ আশা করে না। হানিয়াও তাই। সে জাভিয়ানের হুট করে ধাক্কার তাল সামলাতে না পেরে ফ্লোরে গিয়ে পড়ে। জাভিয়ান এতটুকুতেই শান্ত হয় না। তার হিংস্র রূপ নিয়ে হানিয়ার কাছে এসে তার চুল চেপে ধরে বলে,
একদম আমায় ভালোবাসতে আসবি না। তোর আর আমার কোনোদিন ভালোবাসার সম্পর্ক হবে না, হতে পারে না। আর যদিও কোনোদিন হওয়ার সম্ভাবনা হয়, আমি তা হতে দিব না। তুই সারা জীবন আমার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করবি, যেমনটা করেছিল। জাবিয়ান তার পুরো কথা শেষ করে না, চুল ছেড়ে দিয়ে চলে যায় ওয়াশরুমে। দরজাটা ঠাস করে লাগিয়ে নিচের ক্রোধের মাত্রা বোঝায়। ঘরের মেঝেতে রেখে যায় ভগ্ন হৃদয়ের এক রমণীকে, যে আপাতত তার অসমাপ্ত কথাগুলোর সমীকরণ মিলাতে ব্যস্ত। আমরা বাঙালি নারী, আমরা সবকিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ মরে গেলেও কাউকে দিতে পারি না। কিন্তু হানিয়াকে এই কাজটা জীবিত অবস্থাতেই করতে হচ্ছে। তারই চোখের সামনে তার সদ্য বিয়ে করা বর তার তথাকথিত খালাতো বোনকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বসে আছে, কিন্তু সে চেয়েও কিছুতেই বলতে পারছে না কিছু। তাদের বিয়ের 7 দিন পার হয়ে গেছে। এই 7 দিনে হানিয়া 7,000 বার মরেছে। তাকে ভেতরে ভেতরে শেষ করে দেওয়ার জন্য সব প্রস্তুতি জাভিয়ান ও তার মা নিয়ে রেখেছে। ঠিকই বলছি। হানিয়ার শাশুড়িও এক অচেনা কারণে হানিয়াকে দেখতে পারে না। তারা মা ছেলে কারণে অকারণে তার উপর হাত ওঠায়, অপমান অপদস্থ করে। কেন করে হানিয়ার তা অজানা। বিয়ের পর সব মেয়েই বাপের বাড়ি চায়, যাকে এক এক অঞ্চলে এক এক নামে অভিহিত করা হয়। আমাদের এইদিকে ফিরানি বলে, কিন্তু হানিয়ার ভাগ্যে তাও হয়নি। সেই দিন জাভিয়ান তাকে ওভাবে ফেলে চলে যায় ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে কোনো দিকে না তাকিয়ে চলে যায় বাহিরে। ফিরে 2 দিন পর, তাও এই দূরসম্পর্কের খালাতো বোনকে সাথে নিয়ে। বিয়ের পর প্রথমবার বাবার বাড়িতে স্বামী ছাড়া গেলে সকলেই বাঁকা চোখে দেখবে বলে সে আর চায়নি। তার বাবা মাও এই বিষয়ে আগ্রহ দেখায়নি। বাবা মা বলছে কেন, মূলত তার বাবাই অনাগ্রহী। তাদের বিয়ের পরের দিন তার বাবার বাড়ির সকলে এসেছিল তাদের নিয়ে যেতে। তারা যখন রওনা হবে তখন তাদের খেয়াল হয় জাভিয়ান তো নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন জাভিয়ান আসে না, তখন জাভিয়ানের বাবা আরসাল তালুকদার তাকে ফোন করে বলে বাড়ি আসতে আর হানিয়ার সাথে তার বাবার বাড়ি যেতে। জাভিয়ান তাকে মানা করে দেয় এবং বলে ফোন তার শ্বশুরের কাছে দিতে। আরসাল তালুকদার তাই করে। জাভিয়ান হানিয়ার বাবার সাথে কি এমন বলেছে তা শুধু তারাই বলে। কিন্তু কথা শেষ হওয়ার পর হানিয়ার বাবা আকরাম মির্জা বলে হানিয়া তাদের সাথে যাচ্ছে না। এমনকি যাওয়ার আগে মেয়েকে আলাদা ঘুরে ডেকে নিয়ে বলে, হানিয়া, তোমার এখন বিয়ে হয়ে গেছে। স্বামীর বাড়ি এখন থেকে তোমার সব। তোমার স্বামী বা শ্বশুর বাড়ি কারো কাছ থেকে জানি আমি তোমার নামে কোনো কমপ্লেন না শুনি। তোমার উপর ডিপেন্ড করছে আমাদের দেওয়া শিক্ষার মর্যাদা। ভুলেও কখনো তাদের কথার অবাধ্য হবে না, তাহলে ওই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। তারা তোমাকে মারুক কাটুক যাই করুক না কেন, মুখ বন্ধ করে সহ্য করবে। একসময় দেখবে তারা তোমাকে ঠিকই ভালোবেসে আগলে রেখেছে। আরেকটা কথা মনে রাখবে, বাবা মা সন্তানের কখনো খারাপ চায় না। কথাগুলো তিনি বলতে গেলে এক প্রকার আদেশ করেই বলেন। হানিয়া বরাবরের ন্যায় চুপ করে সব শুনে এবং মেনে নেয়, যেমনটা সে মেনে নিয়েছিল এই বিয়েটাকে। হানিয়ার বাবা একদম সেকালের মানুষ, তার চিন্তা ভাবনা পুরো সেকালের। সে সবসময় মেয়ে বউকে দাবিয়ে রাখতে পছন্দ করেন, নিজের সিদ্ধান্ত সবসময় পরিবারের উপর চাপিয়ে দেন। তেমনিভাবে এই বিয়েটাও চাপিয়ে দিয়েছিলেন হানিয়ার উপর। এক সময়ের ভীষণ চঞ্চল ছটফটে প্রাণবন্ত মেয়েটি বাবার একটা সিদ্ধান্তের জন্য প্রতিনিয়ত ধুকে ধুকে মরছে। ছোটবেলা থেকে সে ভীষণ হাসি খুশি একটা মেয়ে। হানিয়ার 3 ভাই বোন, 2 বোন 1 ভাই আর বাবা মা নিয়ে তাদের সুখের সংসার। সে আর তার বোন সোনিয়া চমচ। সোনিয়া তার থেকে 15 মিনিটের ছোট। পড়াশোনার দিক দিয়ে সে বরাবরই একটু পিছিয়ে, কিন্তু তার ভাই বোন দুজনে আবার টপ করে সবসময় পড়াশোনায়। এ নিয়ে হানিয়াকে কম কথা শুনতে হয়নি তার বাবার। কিন্তু সে মনে করত সবাইকে দিয়ে যেমন কিছুই হয় না, তেমনি হানিয়াকে দিয়েও পড়ালেখাটা একটু কমই হয়। তার ভাই বোনের মতো ব্রিলিয়ান্ট না হলেও সে কিন্তু একেবারে খারাপ স্টুডেন্ট না।
পরীক্ষায় মেধাক্রম সবসময় 2-3-এর মধ্যেই থাকে সে। তাও তার বাবা এতে সন্তুষ্ট নন। তার ভাই ইঞ্জিনিয়ারিং শেষ করে একটা বড় কোম্পানিতে চাকরিরত আছেন 2 বছর ধরে। এইচএসসিতে সে কয়েক পয়েন্টের জন্য জিপিএ 5 মিস করে। তখন তার বাবা মা তার পাশে থাকবেন কি? তারা আরও তার দোষ ত্রুটি বের করতে ব্যস্ত। বাবা মায়ের এমন বিরূপ আচরণ আর আশেপাশের মানুষদের কথায় ত্যক্ত হয়ে সে ডিপ্রেশনে চলে গিয়েছিল তার অ্যাডমিশন সময়টায়, যার কারণে ভালো একটা বিশ্ববিদ্যালয়েও চান্স হয় না তার। কিন্তু তার বোন আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে চান্স পেয়েছে। এরপর থেকে সে যেন তার বাবা মায়ের আরো অপ্রিয় হয়ে গিয়েছে। তার বাবা এতটাই রেগে যান সেই সময়টায় তিনি বলেই দেন হানিয়াকে আর পড়াবেন না, বিয়েই দিয়ে দিবেন। কিন্তু তার ভাই বোনের সাপোর্টের কারণে সে যাত্রায় বেঁচে যায়। পরবর্তী হানিয়া ন্যাশনাল ভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছিল। ভালোই উন্নতি হয় তার পড়ালেখায়। হানিয়ার ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামের শেষ দিন। পরীক্ষা দিয়ে বাসায় এসে দেখে তার মা বোন আর খালামণি ভীষণ ব্যস্ত। কারণ জিজ্ঞাসা করলে বলে আজ তাকে দেখতে আসবে। হানিয়া প্রথমে ভেবেছিল শুধু তো দেখতেই আসবে, দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না। কিন্তু ছেলে পক্ষ যখন তাকে কারণ জিজ্ঞাসা করলে বলে আজ তাকে দেখতে আসবে। হানিয়া প্রথমে ভেবেছিল শুধু তো দেখতেই আসবে, দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না। কিন্তু ছেলে পক্ষ যখন তাকে রিং পরিয়ে চায় তখন সে বুঝতে পারে বাবার সাথে আগে থেকেই সব কথা হয়ে আছে, আর তার বাবাও তাকে না জানিয়ে তার বিয়ে ঠিক করে ফেলেছে। সেইবার সে প্রথমবারের মতো বাবার কথার উপর কথা বলেছিল। বিনিময়ে তাকে মারও খেতে হয়েছিল, কিন্তু তাও সে বলেছিল সে এত তাড়াতাড়ি বিয়ে করবে না। আসলে ছোট থেকে বাবার এত হেয় অবহেলা ত্যক্ত বিরক্ত হয়ে হানিয়ার ভেতরে একটা জেদ তৈরি হয়েছে কিছু করার। সে চেয়েছিল সে একজন ম্যাজিস্ট্রেট হবে। সে অনুযায়ী পড়ালেখাও করছিল, কিন্তু তার সেই স্বপ্নই থেকে গেল তার বাবার জন্য। তার বাবা যখন বুঝলো মেয়ে এবার সহজে মানবে না, তখন সে এক ভয়াবহ রকমের সিদ্ধান্ত নেয়। সে হানিয়াকে বলে, আমি পাত্রপক্ষকে বিয়ের পাকা কথা দিয়ে ফেলেছি। এখন যদি তুমি আমার কথার খেলাফ করো তাহলে আমি তোমার মাকে তালাক দেব। তার বাবা এতটাই নাকচের স্বভাবের যে নিজের কথা রাখার জন্য নিজের স্ত্রীকে ছাড়ার কথাও দুবার ভাবেননি। হানিয়া তার এই কথা স্তম্ভিত হয়ে শুনেছিল। শেষ বয়সে এসে মাকে যাতে নিজের সংসার ছাড়তে না হয়, তাই সে নিজেকে এবং নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে দেয়। বিয়ে করে বউ হয়ে আসে এই শ্বশুর বাড়ি নামক জাহান্নামে। বেলকুনিতে দাঁড়িয়ে এতক্ষণ ধরে এই সকল স্মৃতিচারণ করছিল হানিয়া। তখনই তার ডাক পড়ে ঘর থেকে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে যায়। জাভিয়ান ও সোহার, জাভিয়ানের খালাতো বোনে, সামনে গিয়ে দাঁড়ানোর সাথে সাথে গরম কফিটা ছুঁড়ে মারে জাভিয়ান তার দিকে। নিচের মুখের উপর যাতে গরম কফিটা না পড়ে তাই সে এক পাশে মুখ করে মুখের সামনে ডান হাতটা রাখে। ফলস্বরূপ কফিটা গিয়ে পড়ে হাতের উপর। সাথে সাথে উজ্জ্বল শ্যামবর্ণ হাত লাল বর্ণ ধারণ করে। হানিয়া না চাইতেও তার মুখ দিয়ে হালকা আওয়াজ বের হয়ে আসে। আল্লাহ গো! তার এই আর্তনাদ জাভিয়ানকে যেন খুশি করে তোলে। সে হানিয়াকে বলে, এটা কি বানিয়ে এনেছো? তোমার কাছে একটা হট কফি চেয়েছিলাম, আর তুমি কি না ঠান্ডা পানির মতো কফি এনে দিয়েছো। তোমার সাহস দেখি দিন দিন বাড়ছেই। ও, বুঝতে পেরেছি, অনেক দিন কোনো ডোজ পড়ে না তো, তাই এই অবস্থা। তা লাগবে না কি আজ এক ডোজ? জাভিয়ান ডোজ তারা কি বোঝাতে চেয়েছে হানিয়া খুব ভালো করেই বুঝতে পেরেছে। তাই তো ভয়ে তার শরীরে কাঁপন ধরে গেছে। পরশু রাতেও জাভিয়ান তাকে বেধড় পিটিয়েছে। কেন মেরেছে? জাভিয়ান অফিস থেকে এসে কফি চেয়েছিল, কিন্তু হানিয়া রান্নাঘরে ব্যস্ত থাকায় কফিটা দিতে লেট হয়েছিল। এই কারণে তাকে এমনভাবে মেরেছিল যে ব্যথায় হানিয়ার জ্বর এসে গিয়েছিল। জাভিয়ানের এহেন কথা আর হানিয়ার এমন ভয় পাওয়া দেখে জাভিয়ানের পাশে বসে থাকা সোহা কটকটিয়ে হেসে দেয়। হানিয়াকে তার কাছে এখন একটা জোকার লাগছে।
জাভিয়ানও হাসে, কিন্তু তার হাসির কোনো শব্দ হয় না। সে সোহাকে নিচের সাথে আরেকটু চেপে ধরে বলে, 5 মিনিট সময় দিলাম, তার মধ্যে যদি আমাদের জন্য কফি না নিয়ে আসো তাহলে আজ তোমার কপালে কি যে আছে তা আমি নিজেও জানি না। নাও গেট লস্ট। জাভিয়ানের কথা শোনার সাথে সাথে হানিয়া দৌড় দেয় রান্নাঘরের দিকে। যেতে যেতে শুনতে পায় জাভিয়ান আর সোহার ব্যঙ্গাত্মক হাসি, যেটা কিনা তাকে উদ্দেশ্য করে করছে তারা। হানিয়া কফি বানিয়ে নিয়ে এসে দেখে জাভিয়ান কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর সোহা কাউচে বসে ফোন চালাচ্ছে। হানিয়া 1 কাপ কফি সোহাকে দেয়, আরেক কাপ নিয়ে এগিয়ে যায় জাভিয়ানের দিকে। কাপা কাপা হাতে জাভিয়ানের দিকে কফির কাপটা এগিয়ে দিয়ে বলে, আপনার কফি। জাভিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল বলে আগেই হানিয়ার উপস্থিতি দেখছে। সে সম্পূর্ণ তৈরি হয়ে বলে, এখন আর লাগবে না, নিজের কফি নিজেই গেল। জাভিয়ানের কথা শুনে সোহা আবার হেসে দেয়। হানিয়া কষ্টে অপমানে মাথা নিচু করে ফেলে। ইতিমধ্যেই তার চোখে অশ্রুরা এসে ভিড় করেছে, কিন্তু সে সেটি অশ্রুগুলোকে আবদ্ধ করে রাখে নিচে আঁখিতেই। জাভিয়ান পুনরায় বলে, আজ রাতে ফিরতেও পারি, আবার নাও ফিরতে পারি। মমকে জানিয়ে দিও। আর হ্যাঁ, ড্যাড ফোন দিলে যদি আমার নামে কোনো প্রকার কান ভাঙানি দিয়েছো তাহলে তোমার যে কি হবে হানি। হানিয়ার নামটা ব্যঙ্গ করে বলে জাভিয়ান। হানিয়া একটু মাথা উঁচু করে জাভিয়ান তার দিকে হালকা ঝুঁকে আছে, মুখে তার চিরচারিত বাঁকা হাসি। জাভিয়ান তার সামনে থেকে সরে সোহার কাছে এসে তার হাত ধরে বসা থেকে ওঠায়। তারপর সোহার কোমর জড়িয়ে ধরে বের হয়ে যায়। তারা বের হওয়ার কয়েক সেকেন্ডের পরে হানিয়া প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। বলতে গেলে এক প্রকার চিৎকার করে কাঁদছে সে। জাভিয়ানের ফুফুমণি রোজি বেগম তখন সেই রুমের সামনে দিয়ে যাচ্ছিলেন। সে হানিয়ার এমন কান্না শুনে ছুটে তার কাছে আসে। এই বাড়িতে হানিয়ার দুটো সেফ প্লেস আছে, সেগুলো হলো তার শ্বশুর আর জাভিয়ানের ফুফুমণি। জাভিয়ান তার ফুফুকে ভীষণ ভালোবাসে, আর জাভিয়ানের বাবা এখনো জানে না তার ছেলে যে নিজের স্ত্রীর সাথে এমন পশুর মতো আচরণ করেন। জানবেন কিভাবে? আরসাল তালুকদার যে জাভিয়ানের বিয়ের 2 দিন পর পরই বিজনেসের কাজে উড়াল দিয়েছে সুদূর বিদেশে, এখনো সেখানেই আছেন। জাভিয়ানের ফুফুমণি হানিয়াকে ভীষণ আদর করেন। তার কোনো সন্তান না থাকায় সে জাভিয়ানকে নিজের সন্তানের মতো আগলে রাখেন, ভালোবাসেন। হানিয়ার ক্ষেত্রেও তাই। ভদ্রমহিলা তাকে বারবার জিজ্ঞাসা করছে কান্নার কারণ কি, কিন্তু হানিয়া এক মনে কাঁদছে তো কাঁদছেই। মিনিট 5 পর সে একটু শান্ত হয়। ফুফুমণি তাকে নিচে থেকে উঠানোর জন্য তার ডান হাত ধরলে হানিয়া ব্যথায় আর্তনাদ করে ওঠে। ফুফুমণি তার হাত ছেড়ে দেয় তাড়াতাড়ি করে, আর দেখতে থাকে হাতে কি হয়েছে যার কারণে হানিয়া এমন আর্তনাদ করে উঠল। ফুফুমণি তার হাত দেখে আঁতকে ওঠে। ডান হাতের অনেকটা জায়গা লাল হয়ে আছে, ফোস্কা পড়বে ভাব হাতটায়। সে আলতো করে হানিয়াকে নিচের থেকে উঠিয়ে ওয়াশরুমে নিয়ে যায়। তারপর কল ছেড়ে কলে ঠান্ডা পানি দিতে থাকে। পানি দেওয়া শেষ হলে তাকে বের করে নিয়ে এসে কাউচে বসিয়ে দেয়, আর বার্নার এনে হানিয়ার হাতে লাগিয়ে দিতে থাকে। হানিয়া তখনও ফুপিয়ে যাচ্ছে। হাতে মলম লাগানো শেষ হলে সে পুনরায় মাতৃস্নেহে আগলে নেয়। হানিয়া তার বুকে মাথা রেখে নিচের অশ্রু বিসর্জন দিতে দিতে বলে, মনি, তোমার ছেলে এমন কেন গো? আমাকে কিসের জন্য এত কষ্ট দিচ্ছেন সে? আমি যে আর সহ্য করতে পারছি না। ছোট থেকে বাবার অবহেলা পেয়ে এসেছি। ভেবেছিলাম বিয়ের পর বরের ভালোবাসা পেয়ে বাবার বাড়ির কথা ভুলে যাব, কিন্তু আমার ভাগ্য দেখো এতটাই খারাপ যে বরের ভালোবাসা তো দূরের কথা, প্রতিনিয়ত তার মার অবহেলা অপমান সহ্য করছি। কেন মনি আমার সাথে এমন হচ্ছে? কিসের জন্য? আমি তো তাকে বিয়ের আগে কখনো দেখিনি। আমার ভাগ্য এত খারাপ কেন গো মনি? জীবনে কি আমি কারো ভালোবাসা পাবো না? কারো প্রিয়জন হতে পারবো না? শুধু প্রয়োজনই হয়ে থাকবো? বলো না মনি, প্লিজ বলো। হানিয়া এমন আকুতি ভরা কান্নায় ফুফুমণিও কেঁদে দেয়। তার যে কিছুই করার নেই। সে নিচেই থাকে ভাইয়ের সংসারে। ভাবিও তাকে তেমন পছন্দ করেন না। সেখানে সে কিভাবে হানিয়ার হয়ে কথা বলবে, কিভাবে সে হানিয়ার সাপোর্ট দিবে?
হানিয়া আর কিছু বলার আগে দরজার বাহিরে থাকা ব্যক্তিটি চলে যায়। মনি, ফুফু মনিকে শর্ট করে মনি বলছি। মনি তালে সান্ত্বনা দিয়ে বলে, ধৈর্য ধর মা, সব প্রশ্ন সব কেন তো উত্তর হয় না। শুধু এতটুকু বলবো, সব কিছুর জবাব একদিন তুই পাবি, কিন্তু সেটা অন্য কেউ না, তোকেই খুঁজে বের করতে হবে। আর জাভিয়ান, সে এক হিংস্র খেলায় মেতে উঠেছে। এই খেলার সমাপ্তি তোকেই করতে হবে। বল, পারবে না এর সমাপ্তি করতে? হানিয়া কাঁদতে কাঁদতে বলে, কিভাবে করব বলো মনি? তার খেলার যদি সমাপ্তি করতে হয় তাহলে যে আমাকে তার বিরুদ্ধে যেতে হবে, কিন্তু আমি কিভাবে যাব তার বিরুদ্ধে? আমি লোকটাকে ভীষণ ভালোবেসে ফেলছি, তার বিরুদ্ধে যাওয়া আমার পক্ষে সম্ভব না মনি। মনি ঠান্ডা মাথায় বলে, তার বিরুদ্ধে যাবে কেন মেয়ে? তাকে তোর মন মতো করে নিলেই তো হয়। মনির কথা শুনে হানিয়ার কান্না থেমে যায়। কি বলছে মনি তাকে? জাভিয়ান তার মনের মতো করবে সে? কিভাবে? হানিয়া টুকুর টুকুর করে তাকিয়ে মনিকে জিজ্ঞাসা করে, আমার মনের মতো মানে? সেটা কি এই জীবনে আদৌ সম্ভব? কেন সম্ভব নয়? তুই না ওর বউ, বউয়ের অধিকার নিয়ে একবারও কি তাকে জিজ্ঞেস করেছিস কেন সে এমন করেছে, বা এইসব কাজগুলোর পেছনের উদ্দেশ্য কি? আসলেই তো সে তো একবারও জাভিয়ানকে এই সকল প্রশ্ন করেনি। জাভিয়ান কেনই বা এমন করছে? সে মনিকে জিজ্ঞাসা করে, তুমি কিছু জানো মনি, সে এমন কেন করছে? বেশি কিছু বলতে পারবো না রে মা, শুধু এটাই বলবো, আজকের এই জাভিয়ান আর আগের জাভিয়ানের মধ্যে রাত দিনের পার্থক্য। এই তালুকদার বাড়ি আগে এমন নীরবতায় আচ্ছন্ন থাকতো না। এখানে আগে সুখের মেলা বসতো, হাসির আওয়াজে দেয়ালগুলো সুখের কথা বলতো। কিন্তু একদিন এক ঝড়ে সব সুখ সব হাসি কেড়ে নিয়ে যায়। জাভিয়ানকে করে তোলে নিষ্ঠুর পাষাণ পাথর হৃদয়ের অধিকারী। হানিয়া অবাক হয়ে শুনছে রোজি বেগমের কথাগুলো। রোজি বেগম পুনরায় বলে, মারে, জাভিয়ান এমন ছিল না। এই দুটো হাত দিয়ে আমি ওকে বড় করে তুলেছি। ওর মা আগে থেকে সন্তানদের প্রতি উদাসীন থাকতো। পার্টি, ক্লাব এসব করে জাভিয়ানের মায়ের দিন কাটতো। আমি যখন এই বাড়িতে আসলাম তখন জাভিয়ানদের পুরো দায়িত্ব আমার কাঁধে দিয়ে ওর মা আরও হাত পা ছেড়ে দিল। আমি ওর প্রতিটা নিঃশ্বাসের খবর রাখি। মারে, তুই আমায় কথা দে, আমার জাভিয়ানকে তুই আগের মতো করে তুলবি, আগের মতো করে হাসতে শেখাবি, আনন্দ উৎসবে মাতিয়ে রাখা সেই জাভিয়ানকে ফিরিয়ে দিবি আমায়, কথা দে। রোজি বেগম বারবার অনুরোধ করতে থাকে হানিয়ার কাছে। হানিয়ার মনেও একসময় জেদ তৈরি হয়। সে ভাবে সে শুধু শুধু কেন অন্যের খেলার গুটি হবে। না, অনেক হয়েছে, সেও বাঁচবে, মন খুলে আবার হাসবে, সাথে জাভিয়ানকেও হাসাবে। সে রোজি বেগমকে কথা দেয়, আমি তোমাকে কথা দিলাম মনি, আমি তোমার আগের জাভিয়ানকে ফিরিয়ে দিব। সে কেন এমন নিষ্ঠুর খেলা শুরু করেছে এর পেছনের কারণ খুঁজে বের করব। সেই সাথে এই বাড়িকেও আগের মতো প্রাণবন্ত করে তুলব। তুমি শুধু আমায় একটু সাহায্য করো, না হলে আমি যে পারবো না। রোজি বেগম হানিয়ার কথায় ভীষণ খুশি হয়। সে হানিয়াকে নিচের কাছে টেনে নিয়ে তার কপালে স্নেহের পরশ দিয়ে বলেন, আমাকে তুই সবসময় পাশে পাবে ইনশাল্লাহ। মুন ক্লাব অ্যান্ড বার। বারে বসে একের পর এক ওয়াইনে গ্লাস শেষ করছে জাভিয়ান। তাও তার নেশা হচ্ছে না। কানে শুধু কিছু কথা বারবার বাড়ি খাচ্ছে। এক রমণীর বুক ফাটা আর্তনাদ তাকে এলোমেলো করে দিচ্ছে। তার বুকটা ক্ষণে ক্ষণে চলে উঠছে। মন বলছে, ওই রমণীর তো কোনো দোষ নেই, শুধু শুধু একজনের দোষের শাস্তি আরেকজনকে দিচ্ছিস কেন জাভিয়ান? কিন্তু মস্তিষ্ক তো তা মানতে নারাজ। সে বলছে ওই রমণী মির্জা পরিবারের সদস্য, এই কারণেই ও শাস্তিগুলো পাচ্ছে। মন মস্তিষ্কের এই যুদ্ধে মস্তিষ্ক বারবার জয়ী হয়ে যাচ্ছে। পাশে বসে থাকা সোহা এতক্ষণ চুপ করে বসে থাকলেও জাভিয়ানের এত পেগ নেওয়া দেখে আর চুপ থাকতে পারে না। সে জাভিয়ানের হাত ধরে থামিয়ে দেয়। ন্যাকা কণ্ঠে বলে, জাভিয়ান বেব, আর নিও না, পরে শরীর খারাপ করবে। জাভিয়ানের মাত্রই একটু নেশা চড়ছিল, এমন সময় তাকে থামিয়ে দেওয়ায়
তার মেজাজ আসমানে চড়ে যায়। সে সোহার হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে ছাছালো কণ্ঠে বলে, নিজের চরকায় তেল দাও সোহা। আজই ফার্স্ট আর আজকে লাস্টবারের মতো বলে দিচ্ছি, ফিউচারে আমার কোনো কাজে বাধা দিলে এর পরিণাম কেমন হবে তা হানিয়াকে দেখে বুঝে নাও। কথাটা বলে আরেক প্যাক গিলে নেয়। তারপর এক বোতল ওয়াইন নিয়ে হেলতে দুলতে চলে যায় বাড়ির বাইরে। সোহা আর তার পেছন পেছন যায় না। জাভিয়ানের কথায় ভালোই ভয় পেয়েছে।